ভাবিরা মানুষকে বলে বেড়াতো আমি নাকি সম্পদের লোভে বাবার মাথা খাচ্ছি। আমার মনে হারামি যে এজন্য আমি বেটা হয়ে গেছি। আরো কত কথা, তাদের সুখে থাকতে দিচ্ছি না। এলাকায় আমার নামে অনেক বদনাম করে। এর মধ্যে একদিন আমার শ্বশুরবাড়ির একজন লোকের সাথে দেখা হয়। তার কাছ থেকে শুনি আমার স্বামী নাকি আবার বিয়ে করেছে। ওখানে তিনটা সন্তান আছে। শুনে অনেক কষ্ট লাগলো, আবার খুশিও লাগলো। বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে আসি। আর ভাবি ডিভোর্স হয়েছিল 2006 সালে। আজ 2022 সাল, কতগুলো বছর কেটে গেল। এদিকে ভাইদের অত্যাচার আরো বেড়ে যেতে লাগলো বলার মতো। এর মধ্যে আমার বাবার করোনা হয়। করোনাকালীন অবস্থায় বাবাকে নিয়ে আমি মেডিকেলে ছিলাম। আমার ভাই বা ভাবি কেউ ছিল না। কেউ ফোন করে খবরও নেয়নি। আত্মীয় স্বজন ভাইদের যদি যেতে বলতো, ওরা বলতো মেডিকেলে ভর্তি করার সময় তো আমাদের বলে করে নাই। আমার বাবার যদি টাকা না থাকতো তাহলে হয়তো আমার ভাইয়েরা বাবাকে রাস্তায় ফেলে দিত। বাবাকে খাওয়ানো তো দূরে থাক, উল্টা বাবার এত টাকা পয়সা থাকার পরেও বাবাকে এ সম্পদ টাকা পয়সার জন্য মারধর করেছে। বাবা চিটাং মেডিকেলে থাকা অবস্থায় মেডিকেলের এক আনসার আমাকে খুব সাহায্য করে। চিটাং মেডিকেল শুধু সরকারি হাসপাতাল, কিন্তু দেওয়াল পর্যন্ত টাকা খায়। উনি আমাদের অনেক সাহায্য করে। নার্স আয়াদের বলে দেয় আমাদের থেকে যেন টাকা না নেয়। আমার বাবাকে পরিচয় দেয় এটা ওনার বাবা। আমার ওষুধপত্র যা লাগছে উনি এনে দিতেন। ওনাকে টাকা দিতাম অবশ্য, কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় আমার বাবা মারা যায় কোভিডের কারণে। আমার বাবার মৃত্যুর পর ওই ভাইটা একটা সংগঠনকে ফোন করে। ওনারা এসে আমার বাবার কাফন সম্পন্ন করেন। আমি ওনাদেরকে 20,000 টাকা দিই, তবে ওনারা কোনো টাকার দাবি করে নাই, শুধু অ্যাম্বুলেন্স ভাড়াটা দাবি করে। কিন্তু আমি ওনাদের সংগঠনকে টাকা দিই, যেন মানুষের পাশে দাঁড়ায়। এত আন্তরিকতা নিয়ে জীবনের পরোয়া না করে পাশে দাঁড়িয়েছে, যা নিজের ভাইয়েরাও করে নাই। ওনাদের কাছে আমৃত্যু কৃতজ্ঞ থাকবো আমি। আমার ভাইয়েরা জানাজায় এসেছিল, কিন্তু বাবার কাছে যেতে পারিনি আমরা কেউ। আমাদের পারিবারিক কবরস্থানে বাবাকে দাফন করা হয়। বাবার মৃত্যুর পর 3 দিন কবরের উপরে ব্লিচিং পাউডার মারতে বলেছিল এলাকাবাসী। আমার ভাইয়েরা কেউ মারে নাই, ওই আনসার ভাইটা এসে মারছে। আমি ঘরে ছিলাম, দীর্ঘ 20 দিন বের হয়নি। বলতে ভুলে গেছি, বাবার মৃত্যুর আগে বাবার 2টা দোকান বাবা আমার নামে লিখে গিয়েছিল, আর বাড়িটা সহ আমাকে হেবা করে দেয়। বাবার মৃত্যুর পর বাবার বাকি জায়গা জমিনগুলো ওরা দখল করে আছে। ওগুলো বাবার নামে। বাবা আমাকে দোকান আর বাড়ি লিখে দিছে, এজন্য তারা বাকিগুলোতে আমায় দখল করতে দেয় না। আমিও করি না, কারণ আমার এত ভেজাল করার ইচ্ছেও নেই। ওরা দখল করুক, বিক্রি যখন করতেছে না তাই কিছু বলি না। আমার ভাইয়েরা এলাকায় রটায় আমি নাকি সম্পদের লোভে আমার বাবাকে মেরে ফেলি, কিন্তু কেউ বিশ্বাস করে না, কারণ আমার বাবা করোনায় মারা গেছে সেটা দেশ দুনিয়ার সবাই দেখছে।
ওনার বাবাও অবসরপ্রাপ্ত সরকারি আনসার ছিলেন। 2021 সালে ওনার বাবা মা আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমাকে বলে, আমাদের তো দুটা নাতনি আছেই, আমাদের আর নাতি বা নাতনির দরকার নাই, তুমি আসলেই হবে, আর তুমি ওদের দেখাশোনা করিও। আমি এই প্রস্তাবে রাজি হই না, কারণ বিয়ে শাদীতে আমার অনেক ভয়। যদি একটা সময় এসব নিয়ে আমার সাথে ঝামেলা করে, জীবন সময় যেভাবে কাটে আমার কাটুক। উনিও আমাকে বিয়ে বা কোনো কিছুর জন্য প্রেশার করে না। আমার এখন তেমন কেউ নাই। আত্মীয় স্বজন যারা আছে ওদের দিতে পারলে ভালো, না দিতে পারলে ওরা আমাকে নামে নানান বদনামি করে, এজন্য ওদের সাথেও তেমন যোগাযোগ রাখি না। 2022-এ আমাকে পুলিশ গ্রেপ্তার করে, কারণ আমি নাকি ইয়াবার ব্যবসা করি। আমাকে দোকান থেকে ধরে নিয়ে যায়। কোথায় নাকি ইয়াবার অভিযান হয়েছে, ওই মামলায় আমাকেও ঢুকাই দিছে, আমি নিজেও জানি না। পরে বুঝতে পারি এটা আমার ভাইদের কাজ। আমি জেলে থাকা অবস্থায় আমার জামিনের জন্য উনি আর ওনার পুরো পরিবার অনেক খাটনি করে। আমাকে প্রতিদিন লাল দিঘির পাড়ে দেখতে চাইতো উনি। আমি জেলে থাকা অবস্থায় আমার দোকানে তালা ভেঙে সব মাল জিনিস নিয়ে যায় আমার ভাইয়েরা। আমার দোকানে প্রায় 15 লাখ টাকার মতো কাপড় ছিল, কারণ আমি তো কাপড়ের ব্যবসা করতাম। জেল থেকে 27 দিন পর জামিন পাই। আর বাংলাদেশের আইন তো জানেনই, অনেক ধীরগতিতে আগায়। আমি জেল থেকে বের হয়ে আমার ভাইদের নামে দোকান লুটপাটের মামলা করে দেই। আমি আবার শূন্য হয়ে যাই। পুলিশ ওদের ধরতে পারে না। কয়েক মাস উনি আবার আমাকে ব্যবসা ধরায় দেন। এ টাকা ওনার বাবা আর উনি মিলে আমাকে প্রায় 4 লাখ টাকা দেয়। আর আমি আবার সবকিছু ব্যাংক লোন আর এনজিও থেকে লোন নিই। মাসে মাসে হাজিরা দিতে হয় কোর্টে গিয়ে। অযথা আমাকে হয়রানি করা হচ্ছে। জীবন চলছে আমার, উনি পাশে আছে কোনো স্বার্থ ছাড়াই। আমি ওনাকে বলেছি পাশে থাকেন, উনিও আমাকে বলেছেন তোমার পাশে সব সময় আছি। জানি না এই সম্পর্কের ফিউচার কি, তবে বিয়ে শাদীর ইচ্ছা আমার নেই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ব্যবসাটা ভালোভাবে পরিচালনা করতে পারি। তবে এই বয়সে এসে একটা জিনিস বুঝলাম, সবার স্বার্থপর হয় না, কেউ কেউ স্বার্থ ছাড়াই পাশে দাঁড়ায়। এমন মানুষগুলো পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকুক, অন্তত আমার মতো মেয়েদের পাশে থাকুক।